রাত্রি মন খারাপ করে বসে আছে। এত লুকোচুরি তার ভালো লাগে না। নিলয় রাত্রির হাতে চুমু দেয় আর রাত্রি আবারও লাজুকতার ন্যায় নুইয়ে পড়ে। নিলয় রাতে হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে একা একা ধূমপান করেই চলেছে। তখন সাগর রুমের ভেতর থেকে এসে নিলয়ের পিঠে চাপড় দিয়ে বলে, তোরে শেখাখোরদের মতো লাগতেছে কেন? তুই দেখি 2 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছিস। নিলয় নিজের কণ্ঠে এক মিথ্যা রাগের আবরণ এনে বলে, ওই রাত্রির পেছনে এতগুলো মাস ওয়েস্ট করা টোটালি টাইম ওয়েস্ট। মাইয়া পুরাই ব্যাকডেটেড, 1 সপ্তাহেও যোগাযোগ করি নাই, তারপরও সে রুম ডেটে যেতে নারাজ। বারবার কয় তাকে বিয়ে করতে। এরও তো নাকামি সহ্য করা এখন আমার সহ্যের সীমার বাইরে। আমি কিন্তু আর যাচ্ছি না ওর পেছনে। আজ একেবারে ব্রেকআপ করে আসছি। ওই মাইয়াকে বারবার বলার পরও সে রাজি হয় নাই, তাই ব্রেকআপের কথা বলতে সেও ব্রেকআপের জন্য রাজি হয়ে গেছে। আর বলেছে আমার সে ভালো ভাবছিল আর আমি নাকি খারাপ বের হয়েছি। সে বুঝে নাই তোর ফ্রেন্ড হয়ে আমি ভালো কেমনে হব। আরও কত হ্যান ত্যান। এবার তুই আমারে ওই মাইয়ার পেছনে আর যেতে বলবি না। আমার তো প্রচুর রাগ লাগতেছে, অন্য উপায় বের কর, নয়তো সব বাদ দে। প্রতিবার নাকানি চোবানি খেয়ে আমি টায়ার্ড, শুধু শুধু এইসব করা। সাগর এতক্ষণ নিলয়ের কথা চুপচাপ শুনল। নিলয় কথাগুলো বলে ভাবছে সাগর বিশ্বাস করলো কিনা। সাগরের মুখে বিরক্তি ও রাগের আভাস। সাগরকে চুপ থাকতে দেখে নিলয় আবারও বলে, যতটা ইমোশনাল ফুল ভাবছিলি সে ততটাও না। যেসব মায়েরা স্বেচ্ছায় এসব রাজি হয়, যেমন সামিরা, রাত্রি, অমন টাইপের না। সাগর নিলয়ের সাথে হুট করে কোলাকুলি করে খোশ মেজাজে বলে, সামিরা, যা ওই রাত্রির টপিক বাদ দে। এখন সামিরাকে কাজে লাগাবো। সামিরা তো মার্শাদকে পছন্দও করে। সামিরাকে ফুসলালে সামিরা ঠিক আমাদের কথা মতো নাচবে। নিলয় নিজের টপিকটা চলে যাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিলয় জিজ্ঞেস করে, সামিরাকে দিয়েই প্রথমে যা করার করাতি, মাঝখানে আমাকে শুধু শুধু রাত্রির সাথে টাইম ওয়েস্ট করতে পাঠালি। সাগর নিলয়ের কাঁধে হাত রেখে বলে, তোর আগে কোনো রিলেশন ছিল না, তাই ভাবছিলাম রাত্রি মাইয়াটা পটে যাবে, তারপর ইমোশনাল ব্ল্যাকমেল করবি। যাক, বাদ সব। এখন সামিরাকে কাজে লাগবে। আর এমপি রুহুল আমিন তো আছেই। নিলয় বলে, শোন, আমি এখন থেকে বাড়িতে থাকবো। ছোটো বোনকে পড়াতে বলেছে আম্মু। ছোটো বোন খালি পড়ায় ফাঁকি দেয়। সপ্তাহে 2 দিন হোস্টেলে থাকবো আর বাকি দিন বাড়িতে। সামনে ওর এইচএসসি প্রি টেস্ট, আর সে ফার্স্ট টাইমে অ্যাকাউন্টিং ও ইংরেজিতে ফেল করেছে। এখন আম্মু ওর সব প্রাইভেট বাদ দিয়ে একটা রাখবে, আর আমাকে আম্মুকে পড়াতে বলেছে। আম্মু যা বলেছে শুনতেই হবে। আম্মু যা রাগী জানোসই তো। সাগর বাধা দেয় না। সাগর সামিরার নাম্বারে ডায়াল করতে করতে হোস্টেলের বারান্দার অন্যদিকে যেতে থাকে। নিলয় হাঁক ছেড়ে পাছে। নিলয় আপন মনে আওড়ায়, যাক সাগর, সন্দেহ করেনি। এখন থেকে ভার্সিটির এরিয়াতে রাত্রির সাথে দেখা সাক্ষাৎ কম করতে হবে। আছে আর 1 বছর, তারপর আমি মাস্টার্স এখান থেকে কোনো মতেই করবো না। এখান থেকে যেতে পারলেই আমি বাঁচি। আজ পূর্বের ভিপি আশিক ভার্সিটি থেকে বিদায় নেবে। আশিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তাই ওদের মাস্টার্স না করলেও ভালো জব পাওয়া যায়। মাস্টার্স ইচ্ছে হলে করবে, না ইচ্ছে হলে না। তবে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে হলে মাস্টার্স করা লাগবে। মার্শাদরা ও সাগররা সবাই আশিককে বিদায় জানাতে এসেছে। মৌমি গতকাল রাত থেকে মন খারাপ করে রেখেছে। আশিক রাজশাহীতে ভালো একটা কোম্পানিতে জব পেয়েছে। সেই কোম্পানির সাথে জাপানের কানেকশন আছে। কোনো কাজে জাপানে পাঠাবে এমন অনেক সুবিধাও আছে। মৌমি আশিকের বিদায়ের জন্য এসে থাকলেও একটা চেয়ারে বসে একাকী চোখের জল ফেলছে। আশিক সবার সাথে কুশল অভ্যর্থনা শেষে তার অভিমানিনীর সামনে এসে হাঁটু মুড়ে বসেছে। তারপর 2 হাতের আজলায় মৌমির ক্রন্দনরত মুখটাকে নিয়ে বলে, এই মোমবাতিটা শোনো না, তুমি আমার আধার ঘরের একটা উজ্জ্বল জলজলে মোমবাতি। আমার মোমবাতির মন খারাপ হলে যে আমার মনের ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। একটু হাসো তো শোনা। মৌমি অশ্রু পরিপূর্ণ নয়নে মায়াবী দৃষ্টিতে আশিকের দিকে তাকায়। আশিক মৌমির মুখের উপর আসা অবাধ্য চুলগুলোকে কানের পিছে গুজে দিয়ে গালে লেগে থাকা অশ্রু মুছে নরম স্বরে বলে, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হোক, এরই মধ্যে আমি আমার অবস্থান আরেকটু মজবুত করি। তারপর তোমায় বউ করে সবাইকে জানিয়ে নিয়ে যাব। আর তোমার খেয়াল রাখতে তোমার 5টা ভাইয়ের মতো বন্ধু আছে তো?
আমার কাছে রাজশাহীর জবটা বেশি প্রেফারেবল লেগেছে। আর রাজশাহীতে বাড়িতে বাবা মা একা থাকেন। বড় ভাই নোয়াখালী পোস্টিংয়ে, ভাবি ও ভাতিজাকে নিয়ে চলে গেছে। আমি মাস্টার্সে ভর্তি হলে রাজশাহী ইউনিভার্সিটি থেকেই করব, তবে সেটা মার্চ 6 পর থেকে। মৌমি অভিমানী স্বরে বলে। বাবা মাকে 1 বছরের জন্য ঢাকাতে নিয়ে এসো, তারপর আমাদের বিয়ের পর আমাকে সহ না হয় রাজশাহী যাবে সবাই। আশিক মৌমির কথায় হেসে বলে। সবাই তোমার মতো সহজ করে ভাবে না গো, অনেক কিছু বুঝে চলতে হয়। তোমার সাথে প্রতিদিন কথা হবে, আর তুমি সাবধানে ভদ্র মেয়ের মতো থাকবে। তারপর আশিক মৌমির হাতে একটা কাঠগোলাপের মালা পরিয়ে দেয়। তারপর মৌমির থেকে বিদায় নিয়ে চলে যায়। আদিরা কিছুটা দূরে দাঁড়িয়ে মৌমির কান্না ও আশিকের সুন্দর করে কান্না মোছানো দৃশ্য দেখে তার চোখের কোণ বেয়ে জল গড়ানো উপলব্ধি করলো। ওড়না দিয়ে তা মুছে নিতেই নিজের আশেপাশে অতি প্রিয় কারোর উপস্থিতি অনুভব করলো। তার নিজস্ব ঘ্রাণে আদিরা না দেখেই বলল, আপনি এখানে? যান, আশিক ভাইকে এগিয়ে দেবেন না? মার্শাদ আদিরার পাশে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কাঁদছো কেন? আমি তো এখানেই আছি। আমার আবার অত দূরে যেতে হবে না, বুঝেছো? তাই তোমাকে আগে ভাগে কান্নার ট্রেনিং নিতে হবে না। আদিরা ভ্রু কুঁচকে মার্শাদের দিকে ফিরতেই মার্শাদ ওষ্ঠদ্বয়ের সাথে আদিরার ললাটের সংঘর্ষ ঘটে। আদিরা চোখ বড় বড় করে তাকিয়ে এক পা পিছু হটে যায়। মার্শাদ বাঁকা হাসে। তারপর আদিরার দিকে এক পা এগিয়ে অনুরাগী স্বরে বলে, ইস, তোমার ললাটে আমার ঠোঁটের প্রথম স্পর্শ না চাইতেও একে অপরকে ঠিক আকর্ষণ করে নিয়েছে। এখন আমার ওষ্ঠদ্বয় আরেকবার আকর্ষিত হতে চাই। সেই অনুমতি মিলবে কি? আদিরার মুখে ঈষৎ লজ্জা মিশ্রিত আভা ছড়িয়ে পড়ে। কোনো জবাব না দিয়ে অদূরে দাঁড়ানো রিন্তিদের কাছে চলে যায় সে। মাহি এখন মৌমির কাছে আছে। মাহি, রাত্রি এবং সুমি মিলে মৌমিকে হাসানোর চেষ্টা করছে। মার্শাদরা আশিককে এগিয়ে দিতে গাবতলি পর্যন্ত যাবে। মার্শাদরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাছে গেলে সে সময় সামিরা এসে মার্শাদের পথের সামনে দাঁড়ায়। আশিক স্যারদের সাথে দেখা করতে ডিপার্টমেন্টে গিয়েছে। সামিরা ঢং করে বলে। মার্শাদের পাশ থেকে রাহিন বিড়বিড় করে বলে ওঠে, আছে বেবি। বাবু, বাবু খাইছো? ঘুমাইছো? ঢং যত সব। কথাটা সামিরা স্পষ্ট না শুনলেও বাকিদের কানে এসেছে। মৃদুল টিটকারি করে বলে, বল মার্শাদ, আম্মা ভালো আছেন? বল বল। মার্শাদের হুট করে কি যে হলো, সে মৃদুলের বলা কথাটাই বলে বসলো। আশেপাশের পরিবেশ যেন বজ্রপাতের মতো করে উঠল সামিরার রিয়াকশনে। সামিরা গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। মৃদুল, রাহিন, রবিন ও আহনাফ কানে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে আছে। মার্শাদ ভাবলেশীনভাবে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। সামিরা মার্শাদের কাছে এসে ক্ষিপ্ত গতিতে মার্শাদের শার্টের কলার ধরে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, হাউ ডেয়ার ইউ টু সি মি লাইক দ্যাট? মার্শাদ বাঁকা হেসে ঝাড়া দিয়ে সামিরার হাত নিচের কলার থেকে ফেলে দেয়। তারপর বলে, Do whatever you want. I don't care. Don't I want you? Don't call me baby ever again. সামিরা ক্ষিপ্তভাবে মার্শাদের দিকে তাকিয়ে আছে। আশেপাশের কিছু জুনিয়র প্রত্যক্ষদর্শীরা ব্যাপারটাতে মিটমিট করে হাসছে, আবার একে অন্যের সাথে গসিপও করছে। সামিরা আশেপাশের ছেলে মেয়েদের উদ্দেশ্যে চিৎকার করে রুড়ো স্বরে বলে, তামাশা দেখছো তোমরা? যাও এখান থেকে, না হলে এক একটা খারাপ অবস্থা করে ছাড়বো আমি। ছেলে মেয়েদের জটলা সরে যেতে লাগলো। সামিরা এবার মার্শাদের উদ্দেশ্যে রুড়োভাবে বলে, তোমার আমার সম্পর্ক শুধু ভার্সিটিতেই না, সেটা তুমিও জানো। ইউ হ্যাভ নো রাইট টু ইনসাল্ট মি। আমাদের ফ্যামিলিতে ইনভলভ মার্শাদ, ভুলে যেও না। আমি চাইলে অনেক কিছু করতে পারি। মার্শাদ তাচ্ছিল্য স্বরে বলে, ফ্যামিলির ভয় দেখাচ্ছ? আমি তো সেই কবে থেকে এই ঘর ছাড়া, আর তুমি কখনো আমার কাছে ইম্পর্টেন্ট ছিলে না। তোমার বেহায়াপনা তোমার নিজের কাছে রাখলে তোমার জন্যই মঙ্গলকর হবে। ন্যাকামো আমার সাথে করতে আসবে না। আমি তোমার সাগরের মতো না যে ন্যাকামোতে গলে যাব। সামিরা রেগে তাচ্ছিল্য স্বরে বলে, নিজের নজর নিচে নামিয়েছো বলে তোমার ক্যাটাগরিও লো হয়ে গেছে। না হলে কি থার্ড ক্লাস আদিরার পিছনে ঘুরতে? নিজেকে ভিখারির লেভেলে নিয়ে গেছো। মার্শাদ মুচকি হেসে বলে, যদি তাই হয় তবে তাই, তাও নির্লজ্জ তো না।
লজ্জা বলতে কিছু আছে এই পৃথিবীতে, কিন্তু তোমার মধ্যে তার ছিটে ফোটাও নেই। মার্শাদ এবার রবিনকে বলে, আসিফ ভাই বের হলে তাকে নিয়ে মেইন রোডে আসিস। চল হানাফ। মার্শাদ আহনাফকে নিয়ে চলে গেল। সামিরা একই জায়গায় রক্তচক্ষু নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। তার রাগে শরীর জ্বলে যাচ্ছে। মৃদুল, রাহিন ও রবিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢোকার আগে মৃদুল সামিরাকে উদ্দেশ্য করে বলে, ইউ বাস্টার্ড, জাস্ট গেট লস্ট। সামিরা রাগে আরও ফেটে পড়ে, চিৎকার করে বলে। এটা বলে সামিরা মৃদুলকে থাপ্পড় দিতে নিলে মৃদুল বাকিদের নিয়ে জলদি সরে পড়ে সেখান থেকে। সামিরা নিজের উপর রাগে চিৎকার করে চলে যায়। মুক্ত সমীরণে অসীম নীল অন্তরিক্ষের সাদা তুলোর মতো মেঘপুঞ্জ বড়ই বিভাসিত। কাশফুলের সাদা রঙে পুরো একটা বড় মাঠে যেন মেঘপুঞ্জ ভূমিতে ঢেয়ে এসেছে। আজ সূর্যের তেজ কিছুটা কম, আর সূর্য এখন পশ্চিম আকাশে কিছুটা ঢলে পড়েছে। দুপুর গড়িয়ে সবে বিকেল নেমেছে। সকালের দিকে হালকা বৃষ্টি ছিল, কিন্তু এখন আকাশ দেখে মনেই হয় না। কিছু প্রহর আগেও আকাশের মন খারাপ ছিল। এখন হালকা রোদে আকাশ নরম হাসি হাসছে। রিন্তি ঘুরে ঘুরে কাশফুলের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে। মাঝে মাঝে সাবিয়াকে বলছে ছবি তুলে দিতে, আবার আদিরা, মাহি সবার সাথে ছবি তুলছে। একটা ভালো না হলে আরও একটা তুলছে। আদিরা ঘাসের উপর বসে আছে এক মনে আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। পাশেই মাহি ক্যানভাসে রং তুলির ভালোবাসায় প্রকৃতি রাঙাচ্ছে। সুমি ও মৌমি ছবি তুলছে, সাথে চটপটি, ফুচকা এমন কোনো দোকানের অসন্তোষে ঘুরছে। মার্শাদ ও আহনাফরা কিছু দূরে দাঁড়িয়ে স্মোক করছিল। এখন মার্শাদ এসে আদিরার পাশে বসে, আর আহনাফ মার্শাদের পাশে বসে। মৃদুল ও রবিনকে সুমি ডাক দিয়ে নিয়ে গেছে। ওরা একটা ফুচকার দোকান পেয়েছে, তাই সবার জন্য ফুচকা অর্ডার দিতে গেছে। আর এদিকে রাহিন রিন্তির পেছনে গিয়ে নিজেও সেলফি তোলার ভান করছে আর রিন্তির ছবি নষ্ট করার প্রয়াস করছে। মার্শাদ মাহিকে ডাক দিয়ে বলে, তো রাখা হয়নি, আর কতক্ষণ রাখবি? 1 ঘন্টা হলে এসেছি। মাহি বিরক্ত হয়ে বলে, এই দা ভাই চুপ কর তো, একটা সুন্দর মোমেন্ট কল্পনা করে আঁকছি, যদি বাজে হয়েছে তাহলে তোর খবর আছে। আদিরা হুট করে নিজের নাক চেপে ধরে বলে, আপনি কয়টা সিগারেট খেয়েছেন? এত দুর্গন্ধ আসছে, যান মুখ ফ্রেশ করে আসেন। মার্শাদ আদিরার দিকে আরেকটু ঝুঁকে গিয়ে বলে, যতই দুর্গন্ধ হোক তোমাকে আমার সাথেই থাকতে হবে। আজ সাথে সেন্টার ফ্রেশ নেই, তাই মুখ ফ্রেশ করতে পারলাম না। আদিরা নিজের মাথাটা একটু সরিয়ে নেয়, নাক কুচকে বলে, এগুলো খাওয়া বন্ধ করতে পারেন না? বাজে নেশা একটা, এসব ছাইপাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, জানেন তো। মার্শাদ বাঁকা হেসে বলে, যেদিন তোমার নেশায় পুরোপুরি মাতাল হব, সেদিন তোমার সিগারেট নামক সতীনকে ভালোবাসা কমিয়ে দেব। এখন দিনে মাত্র 5টা। আদিরা চোখ বড় বড় করে বিস্ময়ের সাথে বলে, 5টা? এই আপনি তো মহা সিগারেট খোর, আপনার ফুসফুস বেঁচে আছে? মার্শাদ রম্য স্বরে বলে, দেখবে ফুসফুসে তো তুমি নামক অক্সিজেন আছে, না বেঁচে যাবে কই। মার্শাদ হাসতে থাকে, সাথে আহনাফও। হুট করে মাহি রেগে রঙে পরিপূর্ণ তুলি নিয়ে এসে মার্শাদের হাতে মারে। মার্শাদ এখনো কাণ্ডে হতবাক হয়ে যায়। মাহিকে বলে, কি হলো, কি করলি তুই এটা? মাহি কাঁদো কাঁদো হয়ে বলে, আমরা তোমাকে বলেছি দিতে, নিজের দোষ আমাদের উপর দাও কেন? আহনাফ মুখে বাঁকা হাসি নিয়ে বলে। মাহি তুলি নিয়ে আহনাফকে মারতে গেলে আহনাফ তাড়াহুড়ো করে উঠে যায়। মার্শাদ মাহির চিত্রটার কাছে গিয়ে ছবিটা ঠিক করতে চেষ্টা করে। মাহি মন খারাপ করে দেখতে থাকে মার্শাদ কি করে। 5 মিনিট পর মার্শাদ মাহির মাথায় টোকা দিয়ে বলে,